যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন, বললেন সিইসি। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত ভোট নয়, জানালেন যমুনাকে। ইটস নট এন ওয়ান টাইম অ্যাফেয়ার যে আমরা আছি সুষ্ঠু নির্বাচন করে দিলাম, তারপরে পরের বছর আবার সেই একই ব্যাক টু স্কোয়ার ওয়ান, সেটা যাতে না হয়। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে উপমহাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত, অভিযোগ বিএনপি নেতাদের। দেশটিতে বসে অশান্তি ও বিভেদ ছড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা। আগের সরকার স্বৈরাচার ফ্যাসিস্ট চিহ্নিত হয়ে তারা পতিত একটি স্বৈরাচারী সরকার। তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য। সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত নির্বাচনের দাবি জামায়াত আমিরের। কুমিল্লার কর্মী সম্মেলনে বললেন, দেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে। পঞ্চগড় সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ। পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর, মিশনে হামলা ও উস্কানির প্রতিবাদে আজও বিক্ষোভ। আইনজীবী সাইফুল হত্যা মামলায় রিমান্ডে আসামি চন্দন ও রিপন। বিচার দাবিতে আদালত চত্বরে আইনজীবীদের বিক্ষোভ। মাস্টারমাইন্ড সহ সবাই গ্রেপ্তার হোক এবং আইনের আওতায় আসুক। অতি দ্রুত এই মামলা চার্জশিট দিয়ে সবাইকে মৃত্যুদণ্ড আমরা কামনা করছি। রাজধানীতে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে দ্বিগুণ শব্দ দূষণ। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ বাদ যাচ্ছে না কোনো এলাকায়, ভোগান্তিতে নগরবাসী। অস্বস্তি বোধ করে, আর আমার ঘুমের সমস্যা হয়, রাত্রে একটু ঘুমের সমস্যা হয়। আপাতত কানাতালি বোঝা যায় না, একজন কথা বলে তো শুনে না। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছে আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করতে পারবে না কমিশন, তবে নির্বাচন যখনই হোক প্রস্তুত ইসি। যমুনার সাথে আলাপে এসব কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, সম্পূর্ণ চাপ মুক্ত থেকে কাজ করবে ইসি। এবার আর আগের 3 কমিশনের ভুলের পুনরাবৃত্তি ঘটবে না। নাসির উদ্দিন বলেন, যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন। লাভলি বিথির রিপোর্ট। নতুন করে কমিশন গঠনের পর থেকেই অনেকের মনে প্রশ্ন, কবে হবে সংসদ নির্বাচন। এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে নাসির উদ্দিন কমিশন। অন্তর্বর্তী সরকার এখনও রোডম্যাপ ঘোষণা করেনি, অপেক্ষা করছে সংস্কারে গঠিত কমিশনের রিপোর্টের জন্য। সিইসি বললেন, ভোট যখনই হোক প্রস্তুতির ঘাটতি থাকবে না আইসির। এরই মধ্যে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া। ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে যে কোনো আইনও সংশোধন করা হবে। কেউ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছে, কেউ ফার্স্ট পাস দ্য পোস্ট, যেটা আগের সিস্টেম, এইটার কথা বলছে, কেউ দ্বিকক্ষ বাইক্যামেরাল সিস্টেমের কথা বলছে, কেউ ইউনিক্যামেরাল সিস্টেমের কথা বলছে, কেউ সিট সংখ্যা 400 করার জন্য বলছে, কেউ 300 করার জন্য। এই সমস্তগুলো ফয়সালা না হলে আমরা তো ওইভাবে ফুল ইলেকশনের দিকে যেতে পারছি না। যখন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হবে কখন ভোট হবে, আমরা কিন্তু তৈরি থাকবো। সিইসি মনে করেন, আগের কমিশনগুলো থেকে স্বাধীন তাদের কমিশন। চাপ নেই অন্তর্বর্তী সরকারের। আগের 3 নির্বাচনের বিতর্ক থেকে শিক্ষা নিয়ে কৌশল সাজাতে চান তারা। ইটস নট এন ওয়ান টাইম অ্যাফেয়ার যে আমরা আছি সুষ্ঠু নির্বাচন করে দিলাম, তারপরে পরের বছর আবার সেই একই ব্যাক টু স্কোয়ার ওয়ান, সেটা যাতে না হয়। বাট আই ক্যানট গ্যারান্টি যে একদম হবে না, বাট যথাসম্ভব এইটা যাতে রিপিট না হয়, আগের সিস্টেম রিপিট না হয়, সেটা জন্য যা যা করা আমাদের পক্ষ থেকে সম্ভব আমরা ইনশাল্লাহ এটা করে যাব। রাজনৈতিক দলগুলো চায় প্রতিযোগিতামূলক নির্বাচন, ভোটাররাও আগ্রহী কেন্দ্রে যেতে। সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন আয়োজনে আত্মবিশ্বাসী কমিশন। আই উইল টার্ন অল ডিসঅ্যাডভান্টেজেস ইনটু অ্যাডভান্টেজেস। আমার লক্ষ্য অর্জনের জন্য যত
চ্যালেঞ্জেস আছে এগুলাকে আমি অপরচুনিটিতে টার্ন করতে চাই, যত ডিসঅ্যাডভান্টেজ আছে এগুলাকে আমি অ্যাডভান্টেজে টার্ন করতে চাই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন CCAMM নাসির উদ্দিন। আপনারা যদি ভালো বলেন তাহলে আমরা এনকারেজ হব, আমাদের শক্তি বাড়বে, স্ট্রেংথ বাড়বে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। অবৈধভাবে ভারতে অবস্থান নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা। বাংলাদেশে অশান্তি ও বিভেদ সৃষ্টি করাই তার প্রধান উদ্দেশ্য, এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা থেকে বিএনপির এই নেতা জনগণের প্রতি আস্থা রেখে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। পৃথক অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে উপমহাদেশে আধিপত্যবাদ সৃষ্টি করতে চায় ভারত। গুলশানে দেশীয় পণ্য ক্রয় বিক্রয় আয়োজনে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেন, শেখ হাসিনা সরকারের পরাজয় মেনে নিতে পারেনি বলেই বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে ভারত। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। গ্লোবালাইজ পৃথিবীতে একে অন্যের সাথে লেনদেন হয়, যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কানি দেয় তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে অবৈধভাবে ভারতে অবস্থান করে সব ধরনের চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। হিন্দু সম্প্রদায় কি শুধু গত 3 মাস যাবৎ বসবাস করে, না বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে এই বাংলাদেশে আমাদের এই হিন্দু সম্প্রদায় বসবাস করে? তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য। অতি দ্রুত জনগণের প্রতি আস্থা রেখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান নেতারা। নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। জনগণকে আন্ডার এস্টিমেট করার কোনো আমাদের মনে হয় কোনো সুযোগ নেই, উচিত নয়। জনগণের উপরে ভরসা করে জনগণ ঠিক করবে তাদের সরকারকে হবে এবং কিভাবে দেশ পরিচালিত হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে, যারা যত চেষ্টা করুক। বলেছিলেন তারেক রহমান, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। সেই ফয়সালাটা কিন্তু রাজপথে হয়েছিল। এই গণতন্ত্র আজকে আমাদেরকে ধরে রাখতে হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বানও জানান বিএনপি নেতারা। স্বাধীন এক বিদেশ একবারই হয়। হ্যাঁ, বলতে পারে আমাদের গণতন্ত্র হরণ করে নিয়েছিল, আমরা পুনরায় গণতন্ত্র উদ্ধার করেছি। এটা হলো সঠিক ইতিহাস। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অ্যামেজিং শেফ পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে টিটোস। পার্টি হবে জোস যদি থাকে টিটোস। সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কুমিল্লার কর্মী সম্মেলনে তিনি বলেন, দেশ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম। এ বিষয়ে সতর্ক থাকতে হবে সবাইকে। দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লায় জামায়াতে ইসলামীর সম্মেলন। এতে অংশ নেন নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের জেলার নেতাকর্মীরা। সম্মেলন থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রয়োজনীয় সংস্কারের গতি বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। এই রাস্তা বন্ধ করতে হবে। এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে। সেই সংস্কারে সরকার হাত দিয়েছে, আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ানো। জামায়াতের আমির বলেন, দেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে।
এ সময় পিলখানা ট্র্যাজেডির তদন্ত রিপোর্ট দ্রুত জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান জামায়াতের আমির। তৎকালীন বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল। এই রিপোর্টটি জাতির জানা দরকার ছিল, কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করেছে সবার চাইতে তাদের বেশি জানার কথা। সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারাও দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নতুন বাংলাদেশকে আর বিপথগামী হতে দেয়া যাবে না, এমনটা জানিয়েছেন জামায়াতের ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বিকেলে মহানগর উত্তর জামায়াত আয়োজিত সহযোগী সমাবেশে যোগ দিয়ে কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশ 18 কোটি মানুষের ঐক্যবদ্ধের বিজয়। আরো বলেন, জামায়াতে ইসলামী ত্যাগের কারণে হাসিনার পতন হয়েছে। এখনো যারা চাঁদাবাজি করছেন ভালো হয়ে যা, চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে সেই জাতি কার দাদাগিরি মানবে না। সে দেশের হন আর বিদেশের হন, 18 কোটি মানুষ আমরা লড়াই শিখে ফেলেছি। এর আগে সকালে রাজধানীর শাহজাহানপুরে মৈত্রী সংঘ মাঠে থানার জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা না গেলে ষড়যন্ত্র চলতেই থাকবে। জামায়াতের এই নেতা বলেন, আওয়ামী লীগের আমলে তামাশার নির্বাচন করা হয়েছে, সংস্কার না করে নির্বাচন দিলে তা ফলপ্রসূ হবে না বলেও মন্তব্য করেন তিনি আরও বলেন, জীবন দিয়ে হলেও স্বাধীনতা সমুন্নত রাখতে প্রস্তুত দলের কর্মীরা। দূষিত লোকদেরকে প্রত্যেকটাকে বিদায় করতে হবে বাংলাদেশের প্রশাসন থেকে। সফলতাকে যদি ধরে রাখতে হয় তাহলে আমাদেরকে সুন্দরভাবে সংস্কার করে নির্বাচন করতে হবে। এই নির্বাচনে যারা এই ক্ষমতা আসবে তাদেরকে নিয়েই আমরা এই দেশকে পরিচালনা করব। পঞ্চগড় সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। নিহতের নাম আনোয়ার হোসেন। হত্যার পর তার মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরে পতাকা বৈঠক করে মরদেহ এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে একমাত্র উপার্জনক্ষম আনোয়ার হোসেনকে হারিয়ে দিশেহারা পরিবার। আনোয়ারের বাড়ি জুড়ে শোকের মাতম, দিশেহারা তার পরিবার। অবুঝ ইরামনে খুঁজে ফিরছে বাবাকে। পঞ্চগড় সদরের আমজোয়ানি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন। তিনি সহ কয়েকজন যান মোমিনপাড়া সীমান্তবর্তী বাংলাদেশের অংশে। ভোরে ওপার থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চানকিয়া ক্যাম্পের সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার। পরে মরদেহ নিয়ে যায় বিএসএফ। আমার ছেলে কামাই রুজি আমাদেরকে খাওয়ায়, কোন মানুষের কক্কলে পড়ে ওকে নিয়ে গেছে, তারা এই দুর্ঘটনা ঘটেছে। আমি যেন আমার ছেলেকে আমি যদি আমার চোখের সামনে আমি বাবা দেখতে পাই। এক সন্তানের জনক আনোয়ার, বাবা মা সহ পুরো পরিবার চালাতেন তিনি। তার মৃত্যুতে অনিশ্চয়তায় পরিবারটি, নির্বাক স্বজন প্রতিবেশীরাও। ওনার মা ওনার বাবা সবাই অসুস্থ, উনি একমাত্র আয়ের উৎস ইনকাম করে তাকে খাওয়াতো আর কি। উনি আর আমি একসাথে কৃষি কাজ করতাম। তার মা বাবা কামাই করে খিলায়, এরা কি করে এইরকম ঘটনা ঘটলো এটা তো বলতে পারি না। বিকেলে পতাকা বৈঠক শেষে বিজিবিকে মরদেহ ফেরত দেয় বিএসএফ। এরপর তা হস্তান্তর করা হয় আনোয়ারের পরিবারের কাছে। বক্তব্য দেওয়া যাচ্ছে না, ওখান থেকেই ওটা রেফারেন্স দিয়ে দিতে পারে, অসুবিধা নেই। ফ্ল্যাগ মিটিং শেষ হয়ে গেছে, ফ্ল্যাগ মিটিং ওভার। সীমান্ত হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়েছে স্থানীয়রা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসের 7 এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে কঠোর নিরাপত্তায় দুজনকে আদালতে হাজির করা হয়। এ সময় বিচার দাবিতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয় আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস ও অপর আসামি রিপন দাসকে। পুলিশের পাশাপাশি এ সময় আদালত চত্বরে মোতায়েন করা হয় সেনাবাহিনী। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে গ্রেপ্তারকৃত 2 আসামির 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চন্দন দাসের 7 দিন ও রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
যারা হত্যাকাণ্ডের সহিত প্রকৃতভাবে জড়িত যেন একজন নির্দোষী মানুষ সাজা না পায়, আর একজন অপরাধী যেন পার পেয়ে না যায়। এটা হচ্ছে আমাদের আইনের মূল মন্ত্র। আসামিদের আদালতে আনা হলে সহকর্মী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করে আদালতে উপস্থিত আইনজীবীরা। এই ঘটনায় আমরা যতটুকু জানি চিন্ময় হচ্ছে অন্যতম মূল হোতা। চিন্ময়কে অবশ্যই এই মামলা আসামি করতে হবে। দৃষ্টান্তমূলক এমন শাস্তি আনতে হবে যাতে ভবিষ্যতে কোনো আইনজীবীর রক্ত ঝরাতে না পারে। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড যিনি, মাস্টারমাইন্ড সহ সবাই গ্রেপ্তার হোক এবং আইনের আওতায় আসুক। অতি দ্রুত এই মামলা চার্জশিট দিয়ে সবাইকে যা মৃত্যুদণ্ড আমরা কামনা করছি। এর আগে বুধবার দিবাগত রাতে ভৈরব রেল স্টেশন থেকে চন্দন দাসকে গ্রেপ্তার করে পুলিশ, আর বৃহস্পতিবার আনোয়ারা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় রিপন দাসকে। এ নিয়ে আইনজীবী আলিফ হত্যা মামলায় 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ড শুধু তাদের ব্যক্তিগত একার দায়ী নয়, তাদের সাথে আরও পরোক্ষভাবে কাউ জড়িত থাকতে পারে, ইন্ধন থাকতে পারে। প্রশাসন এই 7 দিনের মাথায় আজকে দুজন, একজন হচ্ছে এফআইআর লিস্টেড 1 এবং একজন হচ্ছে সন্দিগ্ধ আসামি, দুজনকে গ্রেপ্তার করেছে। গত 26 নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময়ের অনুসারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও ভাঙচুর চালায়। সংঘর্ষের সময় চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কারো সাথে যুদ্ধ চায় না এদেশের মানুষ, কিন্তু কেউ যুদ্ধ বাঁধাতে চাইলে তাদের প্রতিহত করা হবে। হাইকমিশনে হামলা মানে বাংলাদেশের উপর হামলা। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন ইসলামী আন্দোলনের নেতারা। দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, যারা দেশ ধ্বংসের নীল নকশা করেছিল তারাই ষড়যন্ত্র করছে। ভারতের সংবাদ মাধ্যমগুলো মিথ্যাচার করে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করছে। রেজাউল করিম বলেন, ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি। ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায়, আমি বলবো থোড়াই কি আর করি ভারতকে। ভারত আমাদের সাথে যুদ্ধ কোনোদিন করবে না। যদি যুদ্ধ করার দুঃসাহস দেখায় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব। যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে, এমন পরাস্ত করবে, তাদেরকে এমনভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনোদিন দেখে নাই, দেখবে না ইনশাআল্লাহ। আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। প্রথমে শহরের তারাবানিয়ার ছড়া জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভারতের সাথে যত অন্যায্য অসম স্বার্থের চুক্তি আছে তা অবিলম্বে জনসম্মুখে উন্মুক্ত করতে হবে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী দুদেশের কূটনৈতিক শিষ্টাচার রক্ষার আহ্বানও জানান তারা। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, আজমির শরীফ দখলের পায়তারা এবং ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে ভারত দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। বিকেলে গুলশান 2 নম্বর গোল চত্বর থেকে শুরু হয় এই কর্মসূচি। পরে ইনকিলাব মঞ্চের 3 সদস্য ভারতীয় দূতাবাসে স্মারকলিপি জমা দেয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ভারত। অভিযোগ তোলেন, তাদের গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে চরম মিথ্যা এবং উস্কানিমূলক সংবাদ প্রচার করছে, বাংলাদেশকে ধ্বংসের পায়তারা করছে, এমনটাও তাদের অভিযোগ। মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ আর কোনোদিন ভারতের তাবেদারি করবে না। আজকে এবিপি নিউজ করেছে যে বাংলাদেশে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে চলাচল করতে পারে না। আপনারা যারা আছেন এখানে, আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনাদের এলাকায় কতজন হিন্দু নির্যাতিত হয়েছে এবং কে শাখা সিঁদুর পরে বের হতে পারে না, এর জবাব আমরা চাই। বাংলাদেশ শুধু না, সারা বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষদের তরফ থেকে আমরা ইন্ডিয়ান এম্বাসিকে জানাতে চাই, আজমির শরীফ দখল করলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। বর্তমান সরকার যদি ফেল করে তাহলে অনেক বড় বিদ্রোহ হবে, এ মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে HR কনভেনশনে যোগ দিয়ে একথা বলেন তিনি।
উপদেষ্টা জানান, বড় প্রকল্প নেয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত, যেটা পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলে দেখা হয়নি। এখানে রাজস্ব আয়ের তুলনায় অপচয় হয়েছে বেশি। তার অভিযোগ, আওয়ামী শাসনামলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে, কারণ সরকারের কর্মকর্তারা এর সাথে জড়িত ছিলেন। দেশের সব সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে। সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না, এমনটাও আভাস দেন উপদেষ্টা। বলেন, শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে বিদেশিদের। এবার যদি আমরা ফেল করি, তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে। আমি কিন্তু অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড, এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড। আমি গ্রামে যাই, নিতে যাই, ফিল্ডে যাই, জেলা শহরে যাই, ওখানে যাই, ওখানে মানুষের আমি এটা বুঝতে পারি মানুষের মধ্যে কিন্তু খুব এখনো পূর্ণ মাত্রায় দিতে পারে। ছাত্ররা এসে যদি আমাদের এই অবস্থা হয়, যদি আর কালকে কৃষক মাঠে নামে, যদি কালকে শ্রমিক মাঠে নামে, আমি আপনি কোথায়? রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 12 জন আহত হয়েছেন। সকালে পীরগঞ্জের চত্রা ইউনিয়নের কুমারপুর গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় আব্দুল খালেক ও জিয়ারুল ইসলামের সাথে 2 বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল দিলওয়ারা, হালিম ও আবু তাহেরের। সকালে দিলওয়ার ও তার লোকজন জমিতে ধান কাটতে গেলে বাধা দেয় খালেক, জিয়ারুল এবং তাদের স্ত্রী। এ নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আহত হয় অন্তত 12 জন। এক পর্যায়ে দিলওয়ারের লোকজন খালেকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রাজধানীবাসীর হয়তো জানা নেই, প্রতিদিন স্বাভাবিক গ্রহণযোগ্য শব্দমাত্রার প্রায় দ্বিগুণ ডেসিবেল শব্দ গ্রহণ করতে হচ্ছে তাদের। হাসপাতাল, মসজিদ, স্কুল অবস্থিত ঢাকার এমন কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক এলাকা ঘুরে দেখেছে যমুনা টেলিভিশন। শব্দমাত্রা নিরূপণ যন্ত্রে বেশিরভাগ সময় রিডিং এসেছে 80 ডেসিবেলের উপরে। কিছু কিছু ক্ষেত্রে ছাড়িয়ে গেছে 97 থেকে 100 ডেসিবেলও। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগিতায় বাকিটা জানাবেন ফারহানা ন্যান্সি। ছবি তুলেছেন শাহরিয়ার সৈকত। অসহ্য এই শব্দ দূষণে 7 সেকেন্ড কেমন অসহনীয় হয়ে গেল। ভাবুন তো, ঢাকার বেশিরভাগ এলাকায় প্রতিদিন অতিরিক্ত ডেসিবেল শব্দে আমরা কতটা ক্ষতির দিকে এগোচ্ছি। যমুনা টেলিভিশন রাজধানীর মালিবাগ মোড়ের শব্দমাত্রার কিছু রেকর্ড পর্যবেক্ষণ করে। সেখানে দেখা যায় 1 মিনিটের রেকর্ডে একবারও গ্রহণযোগ্য ডেসিবেলে নামেনি শব্দের মাত্রা। প্রতিবারই ছিল 80 ডেসিবেলের উপরে। সর্বোচ্চ পাওয়া যায় 92 ডেসিবেল। যেখানে মসজিদ, হাসপাতাল, অফিস আদালত থাকলে সে এলাকায় শব্দমাত্রা থাকার কথা 50 থেকে 55 ডেসিবেল। এই এলাকাটিকে যদি এটির কমার্শিয়াল নেচার ধরে বাণিজ্যিক এলাকাও চিন্তা করি, তাহলে সেখানে 60 থেকে 70 ডেসিবেলের ভিতরে মানমাত্রা থাকার কথা। কিন্তু আগে যেটা বলছি, এখানে আমরা গড়ে 80 ডেসিবেলের বেশি লক্ষ্য করছি। মালিবাগ থেকে এগিয়ে গেলাম মগবাজার চৌরাস্তায়। সেখানে সর্বোচ্চ 96 ডেসিবেল পর্যন্ত শব্দমাত্রা রেকর্ড করা হয়, যা মানুষের শ্রবণ ক্ষমতার অতিরিক্ত। মার্কিং এর মাধ্যমে মানুষকে জানাতে হবে, সবাই যাতে নিজেকে প্রশ্ন করে যে এখানে কি এমন হলো যে এখানে ডিফারেন্ট কালার, উত্তর যাতে পায় যে এই এলাকায় হর্ন দেওয়া যাবে না। ট্রাফিক আইন যদি মানুষ মেনে না চলে, তাহলে কোনো সিগন্যালই কোনো কিছু করেই নীরব এলাকায় ইমপ্লিমেন্ট করা যাবে না। 2006 সালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী গ্রহণযোগ্য শব্দমাত্রা আবাসিক এলাকায় দিনে 55 ও রাতে 45 ডেসিবেল থাকার কথা। মিশ্র এলাকায় দিনে 60 ও রাতে 50 ডেসিবেল এবং বাণিজ্যিক এলাকায় দিনে 70 ও রাতে 60 ডেসিবেল গ্রহণযোগ্য মাত্রা হিসেবে স্বীকৃত। যারা শব্দ দূষণের মধ্যেই কাজ করেন, তারা অনেকেই অজান্তেই সমঝোতা করে অভ্যস্ত হয়েছেন এই শঙ্কা উদ্বেগের সাথে। শব্দ দূষণ হলেও একটা প্রবলেম হয়, কিন্তু আমরা করতে তো অভ্যস্ত। আওয়াজে তো কানাতালি বোঝা যায় না, একজনের কথা বলে তো শুনে না, তারপরে তো বয়া থাকে, গরিব মানুষ ব্যবসা তো করতে হইবে। অস্বস্তি বোধ করে, আর আমার ঘুমের সমস্যা হয়, রাত্রে একটু ঘুমের সমস্যা হয়। প্রতিদিন একটু একটু করে এই অতিরিক্ত মাত্রার শব্দগ্রহণ আমাদের শ্রবণ শক্তিকে যেমন ক্ষতিগ্রস্ত করছে, তেমনি ঘুমের সমস্যা, মস্তিষ্কজনিত নানাবিধ সমস্যার জন্ম দিচ্ছে। শব্দ দূষণ প্রতিরোধে বলবৎ আইনগুলোর যথাযথ প্রয়োগ যদি এখনই না করা যায়, তাহলে এই সমস্যা প্রকট আকার ধারণ করবে বলে মত বিশেষজ্ঞদের। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।
খাগড়াছড়িতে বাসায় ঢুকে গৃহবধূ চুমকি রানী দাস হত্যার ঘটনায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে। সকালে সদর উপজেলা থেকে প্রতিবেশী রাসেলকে আটক করা হয়। পুলিশ বলছে নিহত চুমকি রানী দাসের ছেলের কাছ থেকে 90,000 টাকা ধার নিয়েছিল রাসেল। সেই টাকা ফেরত চাওয়ায় হত্যাকাণ্ড বলে ধারণা। তবে তদন্তের পরই জানা যাবে মোটিভ। এর আগে বৃহস্পতিবার রাতে নিজ ঘর থেকে গৃহবধূ চুমকি রানী দাসের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন তিনি। খোয়া গেছে গলায়, কানে ও হাতে থাকা স্বর্ণের গহনা। শহুরে জীবনে প্রতিবেশীদের সাথে বন্ধন ক্রমেই যেন শিথিল হয়ে যাচ্ছে। সেই বন্ধনকে ধরে রাখতে বাড়িধারায় হয়ে গেল পাড়া উৎসব, যেখানে নানা বয়সের মানুষের সমাগম হলেও মূল চমক ছিল অ্যানিম্যাল ফ্যাশন শো। প্রাণীদের প্রতি ভালোবাসা ও যত্ন বাড়ানোর বার্তা দেওয়াই ছিল ভিন্নধর্মী এই আয়োজনের মূল উদ্দেশ্য। ছুটির দিনে বাড়িধারায় উৎসবের আমেজ। বছরের একটি দিনে প্রতিবেশীদের এক করতেই আয়োজিত হয় পাড়া উৎসব। তবে এই উৎসবের ছিল ভিন্ন এক চমক। প্রাণীদের ওপর বিশেষ গুরুত্বারোপই এই উৎসবকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। উৎসবের এক পর্যায়ে চলে অ্যানিম্যাল ফ্যাশন শো। সেখানে নিজেদের আদরের পোষা প্রাণীদের নিয়ে হাজির হন বহু মানুষ। নানা জাতের, আকৃতির ও রঙের প্রাণীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। অলিভ, ও হচ্ছে সাইবেরিয়ান হাস্কি। ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ। বাংলাদেশে এত দেখা যায় না পেট লাভারদের জন্য, সো it's a very good event for me and my dog. They get to socialize on the dog dekhe dekha jay. My dog, she's a small dog, so I don't take her outside in general. So whenever these programs happen, I always take her, and it's a lot of fun for me and her. Very special because other to beshi jaga jawar na ekhane, so this is like a very nice place to meet other dogs as well. ফ্যাশন শো শুরু হলে একে একে স্টেজে উঠতে থাকে স্নো হোয়াইট, ভূত, বাবল, মস্কিউটো ও রোজ সহ বাহারি সব নামের পোষ্য। আয়োজকরা বলেন প্রাণীদের দরকার ভালোবাসা ও যত্ন। সমাজে সেই বার্তা ছড়িয়ে দিতেই ভিন্নধর্মী এই আয়োজন। অ্যানিমালসদের জন্য মানুষ যাতে আরো বেশি চিন্তা করে। দেখা যায় যে রাস্তা দিয়ে গাড়ি উঠে চলে যাচ্ছে, প্রত্যেকটা কুকুরের পা ভাঙ্গা, এরকম কোনো কুকুর নাই যে মনে করেন খোঁড়ায় খোঁড়ায় হাঁটছে না রাস্তায়। সো এই মেসেজগুলো আমরা চাচ্ছিলাম যে সোসাইটি যেন আরো সিরিয়াসলি নেয়। আমরা আসলে আমাদের পাশের বাসায় কে থাকে, অ্যাপার্টমেন্টে কে থাকে, ওইভাবে আমরা সবাইকে চিনি না। তা পাড়া উৎসব এই হিরোজ ফর অল যেভাবে একটা অর্গানাইজ করে, এটা একটা পাড়া কনসেপ্টটাকে আবার উজ্জীবিত করার একটা কনসেপ্ট। আগতদের বিনোদনের জন্য ছিল নানা ব্যবস্থা। দেশের ঐতিহ্যবাহী নানা পিঠা, বিদেশি খাবার ও প্রসাধনীর একাধিক স্টল ছিল চোখে পড়ার মতো। প্রতিবেশীদের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করতে এমন আয়োজনের পরিধি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন অনেকে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সরকার গঠন করে 6 মাস আন্দোলন ও সভা নিষিদ্ধের পরামর্শ দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে রাজধানীর মিরপুরে গণ অধিকার পরিষদের এক আলোচনা সভায় এই পরামর্শ দেন তিনি। আন্দোলনে অংশীদার দল নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানান নুরুল হক নূর। নইলে অন্তর্বর্তী সরকার টিকবে না বলেও মন্তব্য করেন তিনি। আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে ভারত ষড়যন্ত্র করছে, সেখান থেকে প্রপাগান্ডা চালানো হচ্ছে। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের জন্য অনেকেই চেষ্টা করছে, তাই আন্তর্জাতিক গণমাধ্যমকে ডেকে এনে 7 দিন হেলিকপ্টার দিয়ে ঘুরিয়ে বাংলাদেশ দেখাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। রাতারাতি একটা নির্বাচন হলে তো সেই ব্যবস্থার পরিবর্তন হবে না। কাজে আমরা তো বলছি, আমরা সরকারকে সময় দিতে চাই, সরকারকে সহযোগিতা করতে চাই। যখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব এই সরকারে থাকবে, রাজনৈতিক দলগুলোর আর আন্দোলন সংগ্রাম করার আপাতত কোনো জায়গা থাকবে না। আগামী 9 ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, পররাষ্ট্র সচিব সফরকালে অংশ নেবেন বেশ কয়েকটি বৈঠকে। আগামী 9 ডিসেম্বর পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করা হয়েছে। সফরে তিনি বাংলাদেশে বেশ কয়েকটি বৈঠকে অংশ নেবেন। পররাষ্ট্র সচিবের নেতৃত্বে আমাদের পররাষ্ট্র দফতর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পৃক্ততা বাড়াতে কাজ করবে। আমরা এই বৈঠকের জন্য উন্মুখ হয়ে আছি।
আদানি ইস্যুতে তদন্তের দাবিতে ভারতের পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করেছে বিরোধী দল কংগ্রেস। শুক্রবার পার্লামেন্ট অধিবেশন শুরু হলে সংবিধান হাতে র্যালি করেন বিরোধী নেতারা। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতা। এ সময় গৌতম আদানির দুর্নীতি তদন্তে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠনের দাবি তোলেন তারা। পাশাপাশি ঘুষ কাণ্ডে শীর্ষ এই ধনকুবেরের বিরুদ্ধে মার্কিন আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির পর মোদী সরকারের ভূমিকারও সমালোচনা করেন তারা। অভিযোগ, আদানিকে রক্ষার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। শীতকালীন অধিবেশন শুরুর পরই আদানি ইস্যুতে ভারতীয় পার্লামেন্টে ছড়াচ্ছে উত্তেজনা। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় কংগ্রেসের এক এমপির আসন থেকে রুপির বান্ডিল পাওয়ার ঘটনায় চলছে তোলপাড়। অভিষেক মনু সিংভি নামের ওই এমপির আসন থেকে পাওয়া যায় 500 রুপির একটি বান্ডল। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। জানান, বৃহস্পতিবার সভা মুলতবির পর নিয়মিত তল্লাশির সময় এই বান্ডেল পাওয়া যায়। যদিও অভিষেক মনুর দাবি এই অর্থ তার নয়। কি উদ্দেশ্যে কে বা কারা বান্ডেলটি রেখেছে তা তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান। এদিকে তদন্ত চলাকালে এমপির নাম প্রকাশ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন কংগ্রেস নেতারা। সিরিয়ায় অপ্রতিরোধ হয়ে উঠেছে বিদ্রোহীরা। আলেপ্পোর পর এবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হামা দখলে নিল এইচটিএস। তাতে কিছুটা টালমাটাল আসাদ বাহিনীর অবস্থান। অবশ্য সরকারের সাফাই, সাময়িকভাবে তারা হারিয়েছে হামার নিয়ন্ত্রণ, যা দ্রুতই পুনরুদ্ধার করা হবে। হামার প্রাণকেন্দ্রেই চলছে বিজয় উল্লাস। সিরিয়ার গুরুত্বপূর্ণ শহরটি দখলের পর বিদ্রোহীদের সাথে আনন্দে গা ভাসান স্থানীয়রাও। ফাঁকা গুলি আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাতের হামা। এক সপ্তাহ ধরেই সশস্ত্র গোষ্ঠী এইচটিএস-এর নজিরবিহীন হামলায় কোণঠাসা সিরীয় সরকার। আলেপ্পো দখলের পর হামা সিটির উত্তর ও পূর্বে আসাদ বাহিনীর সাথে ব্যাপক লড়াই চলছিল বিদ্রোহীদের। অবশেষে বৃহস্পতিবার শহরটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় গোষ্ঠীটি। এই মুহূর্তে আমরা হামা সিটির প্রাণকেন্দ্রে রয়েছি। যোদ্ধা ও অভিযানের ব্যবস্থায় যারা ছিল সবাইকে ধন্যবাদ। জয় আমাদেরই হবে, সব প্রশংসা আল্লাহর। এইচটিএস-এর হামা দখলকে স্বাধীনতা আখ্যা দিচ্ছেন স্থানীয়দের অনেকে, কারণ আসাদ প্রশাসনের স্বৈরাচারী আচরণে তারা ক্ষুব্ধ। দিনটির জন্য বহু বছর ধরে অপেক্ষায় ছিলাম। হামার সবচেয়ে খুশির দিন এটি। আগে রাস্তায় বের হতে ভয় পেতাম, আর এখন আমরা স্বাধীন। সেই স্বাদ নিতে সবাই বাইরে চলে এসেছি। যারা স্বাধীনতা এনে দিল তাদের আল্লাহ রক্ষা করুন। এদিকে হামার দখল বিদ্রোহীদের হাতে চলে যাওয়ার বিষয়টিকে সাময়িক বলছেন প্রতিরক্ষামন্ত্রী। হামায় যা হয়েছে তা একটি সাময়িক কৌশলগত পদক্ষেপ। হামা সিটির চারপাশে আমাদের সেনারা সতর্ক অবস্থানে রয়েছে। সাংবিধানিক ও জাতীয় দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত তারা। দীর্ঘ 13 বছর ধরে সিরিয়ায় চলছে গৃহযুদ্ধ। বেশ কয়েকটি পক্ষ সংগঠিত হলেও রণক্ষেত্রে ছিল না তৎপরতা। সম্প্রতি দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলের মধ্য দিয়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। বেশ কিছু ছোট এলাকারও নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র যোদ্ধারা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।